রঞ্জন বন্দ্যোপাধ্যায় রচিত আমি রবি ঠাকুরের বউ মৃণালিনীর লুকোনো আত্মকথা। প্রথম প্রকাশ ডিসেম্বর 2013, দ্বিতীয় মুদ্রণ ডিসেম্বর 2013। উৎসর্গ প্রিয় বন্ধু শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় ও শ্রীমতী চুমকি চট্টোপাধ্যায়কে। মুখপাত: রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনীর একটি পরিচয়, তিনি রবীন্দ্রনাথের সহধর্মিণী এবং সহমর্মিণীও। তাঁর যেন আর কোনো পরিচয় নেই। এই নারী বেঁচে ছিলেন মাত্র 28 বছর। 19 বছর কাটিয়েছিলেন রবীন্দ্রনাথের বউ হয়ে। মৃণালিনীর প্রসঙ্গে লেখা হয়েছে বেশ কয়েকটি বই এবং প্রবন্ধ। কেমন ছিল মৃণালিনীর জীবনের অন্তর্মহল? রবি ঠাকুরের বউ হওয়া ব্যাপারটা আসলে ঠিক কেমন? মৃণালিনীর প্রসঙ্গে কোনো গ্রন্থে, কোনো নিবন্ধে নেই এই অন্তরেষণা। এই নারীর দাম্পত্য জীবনের গহনে আজও পৌঁছয়নি কোনো ডুবসাঁতারু অনুসন্ধান। রবীন্দ্রনাথের চিঠির উত্তরে মৃণালিনীও নিশ্চয় লিখেছিলেন অনেক চিঠি। সেই সব চিঠিতে তার একান্ত ব্যক্তিগত বেদনাদীর্ণ উচ্চারণও ছিল নিশ্চয়। একটি চিঠিও পাওয়া যায়নি। রবীন্দ্রনাথের অব্যর্থ পৌরোহিত্যে লুপ্ত হয়েছে সেই সব আরতিময় অসহায় পত্রগুচ্ছ। মৃণালিনী যদি লিখতেন তার আত্মকথা, সেই লুকোনো আত্মকথারও বিলোপন ঘটত নিঃসন্দেহে। এমনই যে ঘটেনি এ কথাই বা বলি কী করে? কি লিখতেন মৃণালিনী তার লুকোনো আত্মকথায়? এই উপন্যাসে সেটাই ভাবার চেষ্টা করেছি। উনি বলেছেন, ওর বিয়ের কোনো গল্প নেই। ওর বিয়ের গল্প থাকবেই বা কী করে? আমার মতো অতি সাধারণ অল্প শিক্ষিত একটি গ্রাম্য বালিকার সঙ্গে বিয়ের গল্প তো না থাকাই স্বাভাবিক। কিন্তু আমার বিয়ের মস্ত বড় গল্প। রবি ঠাকুরের সঙ্গে বিয়ে, গল্প থাকবে না? আমার সমস্ত জীবনটাই তো আমার বিয়ের গল্প। আমার বিয়ে হলো প্রায় 10 বছর বয়সে। রবি ঠাকুরের স্ত্রী হয়ে থাকলুম প্রায় 19 বছর। আর তো কিছু নেই আমার জীবনে। তার একের পর এক সন্তানের মা হওয়া এবং তাদের বড় করা এবং ক্রমশ একা আর অসুস্থ হয়ে যাওয়া ছাড়া। না না, আরও আছে। সেই কথাটাই বড় কথা। আছে আমার পরিচয়ের গৌরব, মহিমা। আমি ক্রমেই বুঝতে পারছি তেমন কিছুই না করেও আমি অমরত্বে উত্তীর্ণ হতে চলেছি। ওর আলোই আমার আলো। ওর দীর্ঘ যাত্রা আর হয়ে ওঠার ইতিহাসে আমার আসন চিরস্থায়ী। আমার মতো এত কাছ থেকে ওকে তো আর কেউ দেখেনি। সেই সৌভাগ্য তো শুধু আমার। আমার উপর ঈশ্বরের করুণার শেষ নেই। সব দিক থেকে কত সাধারণ, তুচ্ছ আমি। তবু আমিই দেখতে পেলুম চাঁদের উল্টো পিঠ। এ তো ঈশ্বরের আশীর্বাদ। সেই রবি ঠাকুরকে কজন জেনেছেন, চিনেছেন? আমি যাকে চিনি, জানি। আগেই বলেছি, আমি লিখতে জানি না। উনি কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মনের কথা বলেন, আমি কিছুতেই পারি নে। ওর সঙ্গে ঘর করলুম, যদি একে ঘর করা বলে। যা হোক, কাটালুম তো এতগুলি বছর একসঙ্গে। কিন্তু কিছুতেই লেখার ব্যাপারটা রপ্ত করতে পারলুম না। কিন্তু তবু যত শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছি, যতই আর সংসারের ভার বহন করতে পারছি নে, যতই খুব একা লাগছে, ততই মনে হচ্ছে কিছু একটা লিখে সময় কাটাই। দেখেছি লিখলে বেশ সময় কেটে যায়। কিন্তু কি লিখি? কেন? নিজের কথা। আমি তো লেখক নই ওর মতো যে বানিয়ে বানিয়ে লিখব। নিজের কথা লিখি তো বানাতে হয় না, একেবারে রেডিমেড গপ্প। নিজের কথা লিখি কিভাবে? আমার দিক থেকে আমি আমার জীবনটাকে যেভাবে দেখেছি সেইভাবে, সেইটাই লিখে ফেলি। সেই দেখাটা আপনাদের রবি ঠাকুরের মতো নাও হতে পারে। তা না হওয়াই তো স্বাভাবিক। উনি যদি লেখেন কোনোদিন আমাদের কথা, আমাদের নিয়ে, ওর জীবনের কথা, লিখবেন কি কোনোদিন?
সে লেখা তো ছাপার অক্ষরে বেরোবে, সবাই পড়বে, একেবারে অন্য দৃষ্টিকোণ থেকে, লেখার মতো লেখা, রবি ঠাকুরের লেখা বলে কথা। আমাদের চেয়ে লেখাটাই তখন বড় হয়ে উঠবে। আমি তো আর ছাপাবার জন্যে লিখছি না, লুকিয়ে রাখার জন্যে লিখছি। যেমন ওকে লেখা আমার চিঠি, সেসব চিঠি আমি তো জানি আমার সঙ্গে চিতায় উঠবে, কেউ কোনো দিন খুঁজে পাবে না তাদের। এই লেখাটার ভাগ্যে কি আছে কে জানে। আমার বিয়ের বেশ ক বছর পরে উনি শিলাইদহে জমিদারির দেখাশোনা নিয়ে ব্যস্ত। কত কি লিখছেন, গল্প, কবিতা, গান। ওর কাজ আর খ্যাতি ক্রমশই বাড়ছে। আমি তো তেমন কিছু বুঝি না, দূর থেকে শুধু ওর মঙ্গল চাই। উনি দূরে আছেন, মন কেমন করে, কতদিন দেখা হয় না, কিন্তু এও ভাবি দূরে আছেন বলেই ভালো আছেন, আপন মনে কাজ করতে পারছেন। জোড়াসাঁকোর বাড়িতে বিশেষ করে মেয়ে মহলে কূটনীতির শেষ নেই, শুধু সাংসারিক মারপ্যাচ। যে যার নিজের স্বার্থ নিয়ে আছে, সেই খেয়োখির মধ্যে আমি পড়ছি। যতখানি পারি মানিয়ে চলার চেষ্টা করি। মাঝে মধ্যে মনে হয় সংসারের, ছেলে মেয়েদের সব দায়িত্ব কি শুধুই আমার? ওকে কি কখনো পাশে পাবো না? বলতে গেলে আমি এখন বাড়ির গিন্নি, যদিও আমি কিন্তু এবারই ছোট বউ। ওকে সুবিধে অসুবিধে জানাবার উপায় নেই। উনি দিন রাত ভেসে চলেছেন পূর্ব বাংলার নদীপথে, পদ্মার চরে, কোনো অজানা প্রান্তরের পাশে উনি বোটের মধ্যেই দিন কাটাচ্ছেন। কখনো ইছামতিতে, কখনো দীঘাপতিয়ার জলপথে, কখনো সুদূর নোয়ালংয়ে, একা। তার সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই। কখনো হয়তো তার চিঠি এলো কালীগ্রাম থেকে, তারপর খবর আসে তিনি নাটোরে, তিনি পতিশরে, তিনি কুষ্টিয়ায়। আমি যখন নিজের কথা ভাবি তখন দেখি 15 বছর ধরে আমি আসলে জোড়াসাঁকোর বাড়ির কাজের লোক হয়ে গিয়েছি। না হয়ে উপায় বা কি? বাড়ির বড় বউ, সর্বসুন্দরী, বহুকাল হলো মরে বেঁচেছেন। বড় বউ মানে আমার বড় ভাসুর দ্বিজেন্দ্রনাথের স্ত্রী। আমার মেজোজা জ্ঞানদানন্দিনী মানে সত্যেন্দ্রনাথের বউ, তিনি তো বিলেত ফেরত মেম সাহেব, প্রথম ভারতীয় ICS এর স্ত্রী বলে কথা। তিনি জোড়াসাঁকোয় সংসার ছেড়ে থাকেন সাহেবপাড়া পার্ক স্ট্রিটে। এলাহি ব্যাপার! বাবা মশাই আজকাল কলকাতায় এলে ওখানেই থাকেন। মেজো জায়ের এক ছেলে এক মেয়ে, সুরেন আর ইন্দিরা। আর একটি ছেলে হয়েছিল, ভারী মিষ্টি দেখতে, নাম দেওয়া হয়েছিল কবীন্দ্র, তবে সবাই ডাকত চবি বলে। সে বিলেতে মারা গেল 2 বছর বয়সে, বোধহয় বিলেতের ঠান্ডা সহ্য করতে পারেনি। এবার আসি আমার সেজোজা নিপময়ীর কথায়। আমার সেজো ভাসুর হেমেন্দ্রনাথ মারা গিয়েছেন 40 বছর বয়সে। 11টি ছেলেপুলে নিয়ে নিপময়ী বিধবা, এবং বিধবা হওয়ার পর থেকে তিনি সংসারের কুটোটি নাড়েন না, ধম্মকম্ম নিয়ে আলগোছা হয়ে থাকেন একপাশে। আমার আরও এক যা আছে, ইনি আমার শ্বশুরমশায়ের চতুর্থ পুত্র বীরেন্দ্রনাথের স্ত্রী প্রফুল্লময়ী। প্রফুল্লময়ী নিপময়ীর ছোট বোন। নিপময়ীর তো বিয়ে হয়েছে হেমেন্দ্রনাথের সঙ্গে, পরের ভাই বিয়ে করলেন নিপময়ীর ছোট বোন প্রফুল্লময়ীকে। তার কারণ এদের বাবা হরদেব চাটুর্যে আমার শ্বশুরমশাইয়ের খুব ভক্ত ছিলেন। অতএব ভক্তের 2 কন্যাকে 2 ছেলের বউ করে নিয়ে এলেন বাবা মশাই। ভাগ্যে সুখ সইল না, হঠাৎ পাগল হয়ে গেলেন প্রফুল্লময়ীর স্বামী বীরেন্দ্রনাথ। আপনাদের রবি ঠাকুর একদিন আমাকে হেসে বললেন, আমার দাদা পূর্ণ উন্মাদ আর আমি অর্ধেক। আমি বললুম, বালাই ষাট, তুমি পাগল হতে যাবে কেন? উনি বললেন, কবি মাত্রেই অর্ধোন্মাদ।
আমার ভাসুর যখন উন্মাদ রোগে আক্রান্ত, সেই অবস্থায় ওর একমাত্র পুত্র বলেন্দ্রনাথের জন্ম হলো এবং বলেন্দ্র মারা গেল মাত্র 29 বছর বয়সে। বলু আমাকে সংস্কৃত, ইংরেজি এইসব শিখিয়েছিল। ও ছিল আমার খুব বন্ধু। ওর মৃত্যুর পরে আমি আরও একা হলুম। বলুর কথায় পরে আসছি, যতটুকু বলা যায় ততটুকুই বলবো বলুর আর আমার বন্ধুত্বের কথা। তবে এখন তো জোড়াসাঁকোর বাড়ির জটিল পরিবেশের কথা বলছি, যার মধ্যে আমি একা বছরের পর বছর কাটিয়েছি এবং বলা যেতে পারে শেষ হয়ে গেছি। ওকে পাশে পাইনি বলেই বড্ড একা থাকতে হলো সারা জীবন। বলু মারা যাওয়ার পর বাবা মশাই বেশ একটা নিষ্ঠুর কাণ্ড করলেন। আমি মন থেকে মেনে নিতে পারিনি, কিন্তু উনি বাবা মশাইকে সমর্থন করেছিলেন। আমার মনের কষ্টটা বোঝেননি। বলুর মৃত্যুর পরে বাবা মশাই তার শেষ হুইলে পাগল ছেলে বীরেন্দ্রকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করলেন। কারণ দেখালেন, বলুর মৃত্যুর পরে বীরেন্দ্রর তো আর কোনো উত্তরাধিকারী নেই, তিনি নিজেও উন্মাদ, তাই তাকে সম্পত্তির ভাগ দেওয়া উচিত হবে না। তার বিধবা স্ত্রী প্রফুল্লময়ীর কথা বাবা মশাই একবারও ভাবলেন না। প্রফুল্লময়ীর জন্যে নির্দিষ্ট হলো 100 টাকা মাসোয়ারা। প্রফুল্লময়ী অর্থচিন্তায় ভেঙে পড়লেন। জোড়াসাঁকোর পারিবারিক পরিবেশ কেমন যেন অন্ধকার আর ঘোরালো হয়ে উঠল। উনি দূর থেকে তার কতটুকু আঁচ করতে পেরেছিলেন জানি না। আমার মনে হয়েছিল বাবা মশাই প্রফুল্লময়ীর উপর অবিচার করলেন। আপনাদের রবি ঠাকুর কিন্তু বাবা মশাইয়ের সিদ্ধান্তকে সমর্থন করে আমাকে একটি চিঠিতে জানালেন, নব উঠানের এক ছেলে সংসারের একমাত্র বন্ধন নষ্ট হয়েছে। তবু তিনি টাকা কড়ি, কোম্পানির কাগজ কেনা বেচা নিয়ে দিন রাত্রি যেরকম লেগে রয়েছেন, তা দেখে সকলেই আশ্চর্য এবং বিরক্ত। চিঠি পড়ে আমার মনে হলো অন্তত আমার স্বামীটি বেশ রেগেই রয়েছে। তবে আপনাদের রবি ঠাকুর এটাও জানালেন, তিনি মনুষ্য চরিত্রের বৈচিত্র্য বিবেচনা করে নব উঠানের কাজকর্ম শান্তভাবে গ্রহণ করার চেষ্টা করছেন। আমার স্বামীর চিঠি পেয়ে এই প্রথম তাকে চিঠি লেখার খুব ইচ্ছে হয়েছিল এবং সেই চিঠিতে তাকে একটি প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু চিঠি লিখিনি, প্রশ্নও করিনি, সাহসে কুলোয়নি। আমার এই অগোছালো কিন্তু একেবারে খাঁটি আত্মজীবনীতে সেই প্রশ্নটি আপনাদের রবীন্দ্রনাথের উদ্দেশ্যে লিখে রেখে গেলুম। তুমি কি ভুলে গিয়েছিলে যে তোমার পাগল দাদার একমাত্র ছেলে বলু যখন মারা গেল, সে রেখে গেল তার 15 বছরের বিধবা বউ সাহানাকে? তার ভরণ পোষণের দায়িত্ব কি নব উঠানের উপর এসে পড়ল না? বাবা মশাই সে কথা ভুলে গেলেন কি করে? আর তুমিও শব্দটি পর্যন্ত করলে না। তোমার এই ব্যবহারে আমি যতটা না অবাক হয়েছিলাম, তার থেকে লজ্জা পেয়েছিলাম অনেক বেশি। আরো একটা ঘটনা ঘটলো আমার চোখের সামনে। সাহানা অভিমান করেই চলে গেল এলাহাবাদে তার বাপের বাড়িতে। সাহানার বাপ মেজর ফকির চাটুজ্জে জাঁদরেল মানুষ ছিলেন। তিনি 15 বছরের বিধবা মেয়েটির আবার বিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলেন। সাহানা 12 বছর বয়সে বলুর বউ হয়ে আসে। 3 বছরে তার কোনো বাচ্চা হয়নি। এই একটা সুবিধে ছিল, যেই না বাবা মশাইয়ের কানে পৌঁছলো সাহানার বিয়ে দেবার চেষ্টা চলছে, অমনি উনি যেন দপ করে জ্বলে উঠলেন। উনি বিধবা বিবাহের একান্ত বিরোধী। এছাড়া উনি মনে করলেন, ঠাকুর বাড়ির কোনো বিধবার অন্যত্র বিয়ে হলে তার এবং বংশের মর্যাদাহানি হবে। বাবা মশাই তোমাকেই পাঠালেন এলাহাবাদে তার দূত হিসেবে। তোমার একমাত্র কাজ এই বিয়ে বন্ধ করে 15 বছরের সাহানাকে জোড়াসাঁকোর বাড়ির জেলখানায় ফিরিয়ে নিয়ে আসা। আমার মনে হয় তোমার মেজ দাদাকে যদি বাবা মশাই এই কাজটি করতে বলতেন,
তিনি প্রতিবাদ করতেন। একমাত্র তারই মধ্যে আমি বাবা মশাইয়ের সঙ্গে স্পষ্ট কথা বলার সাহস দেখেছি। তোমার ভাইদের মধ্যে এ ব্যাপারে তিনি একা। তার অবশ্যই একটা বড় কারণ হলো তিনি প্রথম ভারতীয় আইসিএস। তার মাসে অনেক টাকা বেতন। তিনি বাবা মশাইয়ের তহবিল থেকে পাওয়া হাত খরচের উপর নির্ভর করেন না। বাবা মশাই যেই তোমাকে এলাহাবাদে যেতে বললেন, অমনি তুমি সুরসুর করে এলাহাবাদে ছুটলে। ঠিক যেমনি বাবা মশাইয়ের কথায় আমাকে সুরসুর করে বিয়ে করলে। আমাকে বিয়ে করাটা তো স্রেফ পিতৃ আজ্ঞা পালন, তাই না? কেন বিয়েটা করেছিলে বলো তো? তুমিও কষ্ট পাচ্ছ আর আমি? সে কথা ছাড়ো, অন্তত আপাতত। পরে তো আসতেই হবে সে কথায়। এখন যে কথা বলছিলুম, তুমি চলে গেলে এলাহাবাদে। কি জন্যে এলাহাবাদে যাচ্ছ ঠিক করে আমাকেও জানাওনি। আমি জিজ্ঞেস করেছিলুম, তুমি বললে একবার শাহানাদের বাড়িতে যেতে হচ্ছে। শাহানার বাপের বাড়ি? সে তো এলাহাবাদে, তার ওখানে যাওয়ার কি দরকার পড়লো? বাবা মশাইয়ের আদেশ। মেয়েটা এ বাড়িতে ভালো ছিল না, খুব একলা হয়ে গিয়েছিল, সারাক্ষণ কাঁদত। প্রথম প্রথম তো কাঁদবেই, এত কম বয়সে বিধবা হলো। কিন্তু কি জানো ছোট বউ, ক্রমশই অভ্যস্ত হয়ে যেত। এ বাড়িতে এত লোকজন, ওর এখন মানুষজনের সঙ্গ প্রয়োজন। ওকে কি ফিরিয়ে আনতে চাচ্ছ? দেখা যাক। বাপের বাড়িতে গিয়ে যদি মেয়েটা একটু শান্তিতে থাকে, থাকুক না। এখনই ওকে ফিরিয়ে আনতে হবে? তুমি বুঝবে না ছোট বউ, শাহানা ঠাকুর বাড়ির বউ। এই বাড়ি ওর জায়গা। ওর অন্য কোথাও মন বসলে সেটা ওর ভবিষ্যতের পক্ষে ভালো হবে না। আমি অন্যের মুখে শুনলাম শাহানাকে এত তাড়াতাড়ি ফিরিয়ে আনার প্রয়োজন কেন হয়েছিল। বিধবা বিবাহের বিরোধিতা করেছেন বাবা মশাই আজীবন। কিন্তু তোমার নিজস্ব কোনো মত ছিল না। তুমি তো আমাকে কতবার বলেছ তুমি বিধবা বিবাহের পক্ষে, অথচ বাবা মশাই দেবেন্দ্রনাথ ঠাকুরের সিদ্ধান্তের প্রতিবাদে একটি কথাও বলার সাহস হলো না তোমার। আমি তোমাকে গভীরভাবে শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। তাই তুমি যখন শাহানাকে ভুলিয়ে ভালিয়ে জোড়াসাঁকোর বাড়িতে ফিরিয়ে আনার জন্য এলাহাবাদে গেলে, আমি বড্ড কষ্ট পেয়েছিলাম, লজ্জাও হয়েছিল। তবে আমি জানতাম শাহানার বাপের বাড়ি তোমার কথায় মজে যাবে। আর শাহানা তো এক রত্তি মেয়ে, ওর আবার মতামত আছে নাকি? আমার মনে এতটুকু সন্দেহ ছিল না। তুমি যখন ওকে আনতে যাচ্ছ, ও ঠিকই চলে আসবে, আর ওর বাকি জীবন বিধবা হয়েই কাটবে। তোমার সঙ্গে কথায় যুক্তিতে বোঝানোর ক্ষমতায় কে এঁটে উঠবে? তুমি তো ভাষার ভগবান। তোমার কথায় কি জাদু, তার কত প্রমাণ তো পেলাম সারা জীবন। একটা জরুরি কথা বলতে ভুলে গিয়েছি। আমি অকৃতজ্ঞ নই, কথাটা বলতেই হবে। কথাটা হলো, জোড়াসাঁকোর বাড়িতে আমি যখন খুব একা সংসার সামলাতে হিমশিম খাচ্ছি, তখন আমার বড় ননদ সৌদামিনী কিছুদিন আমার সঙ্গে হাত মিলিয়ে হাল ধরেছিলেন এবং কিছুদিনের মধ্যেই নিশ্চয় বুঝেছিলেন কাজটি বড় সুবিধের নয়। বেশি দিন পারলেনও না। মনে হলো আড়াল থেকে আঙুল নাড়লেন বাবা মশাই। মেজ বৌদিদি জ্ঞানদানন্দিনীরও যে ইশারা ছিল না এমন তো ভাবতে পারিনি। বাবা মশাই এখন কলকাতায় থাকলে মেজ ভাসুরের পার্ক স্ট্রিটের বাড়িতেই ওঠেন, জোড়াসাঁকোয় আর আসেন না। আমার বড় ননদ বাবা মশাইয়ের সেবা করার জন্যে পার্ক স্ট্রিটের বাড়িতেই চলে গেলেন। বাবা মশাই নিজেও চেয়েছিলেন সেটাই, তার জ্যেষ্ঠা কন্যাটি তার কাছেই থাকুক। সুতরাং আমার ঘাড়ে জোড়াসাঁকোর সকল ভার চাপিয়ে বড় ননদ পিতৃ আজ্ঞা পালন করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করলেন না। তখন তো পার্ক স্ট্রিটের বাড়ি জমজমাট। যে ভাসুরটি রূপে গুণে আমার রূপবান গুণবান স্বামীটির চেয়ে বিন্দু মাত্র কম নন, সেই জ্যোতিরিন্দ্রনাথও সেখানে।
তবে স্ত্রী কাদম্বরীর আত্মহত্যার পরে তিনি ক্রমশ কেমন যেন হয়ে গেলেন, মেজ বৌঠানের খুব কাছের মানুষ হয়ে রইলেন, কিন্তু তোমার আমার কাছ থেকে ক্রমশই দূরে সরে গেলেন। এর কারণ আমি ধীরে ধীরে জানতে পেরেছি। তুমি কিন্তু আমাকে কিচ্ছু বলনি। এত বছর হয়ে গেল তোমার আমার, তবু তোমার সেই আড়াল গেল না। তুমি এত বোঝো, এইটুকু বোঝো না? তোমার এক এবং অদ্বিতীয় জ্যোতিদাদার কথা যখন উঠলই, তখন তো তোমার নতুন বৌঠানের কথা উঠতে বাধ্য। কিন্তু আমি বলতে চাই না সেই বিষয়ে বিশেষ কিছু। তুমি যখন আড়াল করে রেখেছ, আড়ালেই থাক। তবে একেবারে যে আমাকে কিছুই বলনি তাও তো নয়। তুমি বলেছ তোমার মতো করে, হয়তো সব কথাই। একমাত্র তুমিই পারো এভাবে সমস্ত বলতে, সেই সমস্তর মধ্যে আড়াল থেকেই যায়। তুমি আমাকে বলেছিলে তুমি নতুন বৌঠানকে খুব ভালোবাসতে, আর বলেছিলে নতুন বৌঠানও তোমাকে খুব ভালোবাসতেন। সেই নতুন বৌঠান কেন তোমার আমার বিয়ের কমাসের মধ্যেই আত্মহত্যার পথ বেছে নিলেন? কি এমন দুঃখ হলো তার? যখন তিনি আত্মহত্যা করলেন, আমার বয়স তখন 10। কিছুই বুঝিনি। একটা দৃশ্য মনে আছে। তুমি আর তোমার জ্যোতিদাদা দুজনে নতুন বৌঠানকে ধরে তাকে দক্ষিণের বারান্দায় হাঁটাবার চেষ্টা করছো। তিনি সামনের দিকে ঝুলে পড়ে ঘুমিয়ে পড়ছেন, আর তোমরা দুজনে তাকে জাগিয়ে রাখার চেষ্টা করছো, কিন্তু কিছুতেই জাগিয়ে রাখতে পারলে না। আমার মনে আছে তাকে। ঠাকুর বাড়ির সব বউদের চেয়ে তার গায়ের রং ময়লা, আমার থেকেও, কিন্তু সব থেকে সুন্দর তিনিই। তার সঙ্গে আমার বেশি দেখা হয়নি। তিনি তো ঘর থেকে বেরোতেনই না। আমাকেও তুমি কোনোদিন নিয়ে যেতে না ওর ঘরে। তুমি যেতে মাঝে মধ্যে, অনেকক্ষণ থাকতে। যখন ফিরে আসতে আমার কাছে, তোমার মন থাকতো অন্য কোথাও। আমি যে ঘরে আছি খেয়ালই থাকতো না তোমার। দু একদিন সাহস করে জিজ্ঞেস করেছিলুম, কি কথা হলো গো? তুমি কোনো উত্তর দাওনি। জিজ্ঞেস করেছিলুম, আমার একা যেতে ভয় করে, তুমি একদিন নিয়ে যাবে ওর ঘরে? তুমি বললে, ওকে একা থাকতে দাও, ওকে তুমি বুঝবে না। যখন নতুন বৌঠান আত্মহত্যার চেষ্টা করেও দুদিন বেঁচে থাকলেন, বৌঠানের খুব অসুখ। জানতে চাইলুম কি হয়েছে। তুমি বললে ডাক্তার তো দেখছে, শক্ত ব্যামো। তারপর এ বাড়িতে থাকতে থাকতে নানা গল্প, কানাঘুষো, উড়ো কথা শুনতে শুনতে এইটুকু অন্তত বুঝতে পেরেছি, নতুন বৌঠান বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। ওর কোনো ব্যামো হয়নি। একটা জলজ্যান্ত মানুষ, কি কম বয়স, আত্মহত্যা করলো কেন? সব চুপ, কেউ কিচ্ছু জানে না। আমি বাতাসে কান পেতে জানতে পারছিলুম খুব আস্তে আস্তে, আমার রবি ঠাকুর আর তার নতুন বৌঠানের বয়স ছিল খুব কাছাকাছি। নতুন বৌঠান ছিলেন মাত্র 2 বছরের বড়, আর এ বাড়িতে আমার স্বামী ছাড়া তার কোনো বন্ধু ছিল না। ওদের মনের মিল হয়েছিল। ওদের সম্পর্কটা আমি খুব ধীরে ধীরে অনুভব করেছিলুম। যেমন একটু একটু করে আলো ফুটে ভোর হয়, সেইভাবে। যেদিন তার নতুন বৌঠান চলে গেলেন, সেদিন অনেক রাত্রির পর্যন্ত উনি ঘরে এলেন না। কোথায় উনি? আমি চুপি চুপি ছাদে গিয়ে দেখি উনি পায়চারি করছেন, আর মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে বলছেন, কোথায় তুমি নতুন বৌঠান? তুমি ফিরে এসো, আমি তোমাকে ছেড়ে বাঁচবো কি করে? আমি আর কখনো ওকে এমন উদ্ভ্রান্ত দেখিনি। আমি কাঁদতে কাঁদতে একা ঘরে ফিরে এলুম। শুরু করেছিলুম
বিয়ের কয়েক বছর পরে শিলাইদহে একটি ঘটনার কথা মনে করে, কিন্তু সেই ঘটনা চুলোয় গেল। কথায় কথায় কোথায় চলে এসেছি, একেবারে আমার বিয়ের মাস তিনেকের মধ্যে। লেখক না হলে এই হয়, খালি খেই হারিয়ে যায়। তা হোক, এই লেখা তো কেউ কোনোদিন ছাপবে না, শুধু সময় কাটানোর জন্য লিখছি। মনের মধ্যে কথা জমিয়ে রেখে কোনো লাভ নেই। মনের কথা লিখে ফেললে মন অনেক হালকা হয়ে যায়, আর মনের কষ্টও কমে যায়। সেদিন হঠাৎ বৃষ্টি এলো, আষাঢ় মাসের বৃষ্টি। উনি লেখা বন্ধ করে জানলার কাছে গিয়ে বসলেন। বরাবর দেখেছি বৃষ্টির সঙ্গে ওর খুব গভীর একটা সম্পর্ক। বৃষ্টি আর উনি যেন পরস্পরের মনের কথা বোঝান। আর কারো সঙ্গে বৃষ্টির এমন বন্ধুত্ব দেখিনি। কতবার দেখেছি, শান্তিনিকেতনে দেখেছি, শিলাইদহে দেখেছি, শাহজাদপুরে দেখেছি। বৃষ্টি এসেছে, উনি তাকিয়ে আছেন মেঘের দিকে, আকাশের মধ্যে যেন হারিয়ে গিয়েছেন। সেই সময় উনি একেবারে অন্য মানুষ, সংসারের বাইরের মানুষ। গান লেখার সময়ও ওই রকম। অন্য কিছু লেখার সময় হয়তো তবু কথা বলা যায়, কিন্তু বৃষ্টি আর গানের সঙ্গে উনি একাকার হয়ে থাকেন। তখন উনি আমাদের কেউ নন। আমার কি সৌভাগ্য, এই দুই ভাবের মধ্যেই আমি ওকে কতবার কত কাছ থেকে দেখেছি। আমি ওর কাছে গিয়ে দাঁড়িয়েছি, উনি ডুবে আছেন, টের পাননি। টেবিলের ওপর ওর লেখা কাগজ কলম। কি লিখছিলেন উনি? লেখা বন্ধ করে উঠে গিয়েছেন জানলার কাছে চেয়ারটিতে। টেবিলের কাছে গিয়ে দেখি মুক্তোর মতো হাতের লেখায় ইন্দিরাকে একটি চিঠি লিখছেন। কোথাও একটি কাটাকুটি নেই, কি এক তোড়ে বেরিয়ে এসেছে তার মনের কথা। আমার সব চিঠিটা মনে নেই, কিন্তু তার ভিতরের কথাটা মনে আছে। উনি লিখেছেন, যারা খুব অল্প অনুভব করে, অল্প চিন্তা করে, অল্পই কাজ করে, তাদের সংসর্গে মনের কোনো সুখ নেই। ঠিক এই ভাষায় লেখেননি, কিন্তু মোদ্দা কথাটা তাই। চিঠির শেষে লিখছেন, আমাদের সমস্ত জীবনের সফলতাটা যে জায়গায়, সেইখানে একটা প্রেমের স্পর্শ, একটা মনুষ্য সঙ্গের উত্তাপ সর্বদা পাওয়া আবশ্যক। নইলে তার ফুলে ফলে যথেষ্ট বর্ণ, গন্ধ এবং রস সঞ্চারিত হয় না। কথাগুলি আমার এমনভাবে মনে ধরল যে মুখস্থ হয়ে গেল। উনি তো কখনো আমাকে এই ভাষায় এমন ভাবের চিঠি লেখেননি, কেনই বা লিখবেন? আমি কি এমন চিঠির, এমন ভাব আর ভাষার যোগ্য? আমি কি দিতে পারবো জীবনের সফলতার জায়গায় প্রেমের স্পর্শ, আমার সঙ্গে উত্তাপ? আর দিতে যদি পারিও, আমার মতো অতি সাধারণ একটি মেয়ের প্রেমের কি দাম? একবার ইচ্ছে হলো ওর কাছে গিয়ে দাঁড়াই, ঢুকে পড়ি ওর ভাবের ঘরে, আর স্পষ্ট কণ্ঠে ওকে প্রশ্ন করি, সত্যি করে বলো, আমাকে বিয়ে করেছিলে কেন? জিজ্ঞেস করতে পারিনি। পারলে তো আমি অন্য মেয়ে হতুম। বলা যায় না। এমন প্রশ্ন করতে পারলে হয়তো উনি আমাকে ওর প্রেমের যোগ্য ভাবতেন কোনোদিন। আমি ঘর থেকে বেরিয়ে এলুম নিঃশব্দে। কেন তুমি আমাকে বিয়ে করতে গেলে? আমার প্রিয় রবীন্দ্রনাথ কেনই বা তোমাকে এ প্রশ্ন করতে চেয়েছিল? এ প্রশ্নের উত্তর, সঠিক উত্তর তুমি কিছুতেই দিতে পারতে না। সেই স্বীকারোক্তি তোমার পক্ষে করা সম্ভব নয়। আমি কিন্তু জানি কেন তুমি বিয়ে করেছিলে আমাকে। তোমাদের বাড়ির এক গরিব কর্মচারীর অতি সাধারণ 10 বছরের কন্যাকে। তোমার তখন বয়স প্রায় 23।
নতুন বৌঠান তোমার জীবনে তখন একমাত্র ভালোবাসার মেয়ে, তোমার ধ্রুবতারা। তার বয়স 25। তাকে ছাড়তে বাধ্য হলে তুমি, আর বিয়ে করতে বাধ্য হলে 9 বছর 9 মাসের আমাকে। কি দিতে পারতুম আমি? কি বা তোমার পাওয়ার ছিল আমার কাছে? কেন তুমি বিয়ে করতে বাধ্য হলে? সে গল্প আমি একটু একটু করে বুঝতে পেরেছি। কত মুখে কত কথা শুনতে শুনতে বুঝেছি তোমার জীবনে আমার জায়গাটা কোথায়। তোমার সঙ্গে তোমার নতুন বৌঠানের বন্ধুত্ব বলো, সম্পর্ক বলো, মনের দেয়া নেয়া বলো, ভালোবাসা বলো, তা যে কত গভীরে গিয়ে পৌঁছেছিল সে কথাও আমি ক্রমশ বুঝতে পেরেছিলাম। তোমার যখন দ্বিতীয়বার বিলেত যাওয়ার কথা হলো, এবার বিলেত যাবে তুমি ব্যারিস্টার হতে, সেই খবর পেয়ে নতুন বৌঠান আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। কেন আত্মহত্যা করার চেষ্টা করলেন তিনি? কারণ ঠাকুর বাড়িতে তিনি কারো সঙ্গে মানিয়ে চলতে পারেননি। আমার মতো তিনিও ছিলেন এ বাড়ির কাজের লোকের মেয়ে, তার সঙ্গেও তার স্বামীর বয়সের অনেক তফাৎ। তাকে তোমার নতুন দাদার যোগ্য স্ত্রী বলে কেউ মনে করতেন না, এমনকি তোমার নতুন দাদাও নন। একমাত্র তুমি ছিলে তার বন্ধু, তার একটি মাত্র মনের মানুষ। একমাত্র তোমারই সঙ্গে গড়ে উঠেছিল তার ভারী মধুর এক সম্পর্ক। তুমি যখন প্রথমবার বিলেত গেলে তোমার বয়স 17, তোমার নতুন বৌঠান 20। তুমি তাকে 1.5 বছরের জন্য ফেলে রেখে গিয়েছিলে এমন এক পৃথিবীতে যেখানে প্রতি মুহূর্তে তিনি তোমার অভাব বোধ করেছেন এবং কষ্ট পেয়েছেন। নতুন দেশে নিত্য নতুন অভিজ্ঞতার মধ্যে তুমি কিন্তু অতটা কষ্ট পাওনি রবি ঠাকুর। আমি অনেক ভেবেছি এবং ভাবতে ভাবতে কিছু সত্যের সন্ধান পেয়েছি। আস্তে আস্তে আমার চোখের সামনে থেকে পর্দাটা সরে গিয়েছে। আমি অনেকগুলি সিঁড়ি পেরিয়ে ধাপে ধাপে তোমার আমার সম্পর্কের আসল জায়গাটায় পৌঁছতে পেরেছি। সেটা হলো সত্যের তলানি। যে কথা বলছিলাম, তুমি বিলেত যাওয়ার আগে আমেদাবাদে গেলে তোমার মেজ দাদার কাছে। তিনি চাইলেন বিলেত যাওয়ার জন্য তোমাকে তৈরি করতে। কেমন ভাবে তৈরি করা? বিদেশকে যারা দেশের রস দিতে পারে সেই রকম মেয়েদের সঙ্গে তোমাকে মিলিয়ে দিয়ে তৈরি করা। তোমাকে পাঠিয়ে দিলেন বম্বেতে বন্ধু ডক্টর আত্মারাম পাণ্ডুরঙের বাড়িতে থাকার জন্যে। সেই বাড়িতে থাকে আত্মারামের সত্য বিলেত ফেরত সুন্দরী কন্যা। এই মারাঠি মেয়ে শেখাবে তোমাকে বিলিতি বুলি আর আদব কায়দা। কিন্তু সে তো তোমার প্রেমে পড়লো গো রবি ঠাকুর। তোমার প্রেমে কে না পড়বে বলো? তুমিও পড়লে তার প্রেমে, সেটাই তো খবর। সেই মেয়ের মারাঠি নাম ছিল আন্না। তুমি ভালোবেসে তার নাম রাখলে নলিনী। তুমি তাকে নিয়েই লিখলে তোমার কাব্য কবি কাহিনী। তোমার বড় দাদা আমার বিয়ের পরে আমার আইবুড়ো নাম ভবতারিণী বদলে নতুন নাম রাখলেন মৃণালিনী। কেন মৃণালিনী অনেক পরে জেনেছিলাম। নলিনী কি মৃণালিনী নয়? আমার নাম শুনলেই যাতে তোমার জীবনের প্রথম প্রেমিকার কথা তোমার মনে আসে, তাই আমার নাম হলো মৃণালিনী। আমি অন্য এক মেয়ের ছায়া হয়ে এলুম তোমার জীবনে। প্রথম থেকেই আমার নিজের বলতে কিচ্ছু রইল না, মুছে দিলে তোমরাই। নলিনীকে অবশ্যই ভুলতে তোমার বেশি সময় লাগেনি। তোমার মুখেই আমি নলিনীর গল্প শুনেছি। সেই মেয়ে যে চাঁদনি রাতে তোমার খাটে একা এসে বলেছিল, আমার হাত ধরে টানো তো দেখি টাগ অফ ওয়ার কে যেতে। সেই মেয়ে যে তোমাকে বলেছিল, রাখলাম আমার হাতের দস্তানা তোমার সামনে,
এবার আমি ঘুমিয়ে পড়ছি। এই সুযোগে যদি দস্তানাটা চুরি করতে পারো, তাহলে তুমি পাবে আমাকে চুমু খাবার অধিকার। কি সাহসী মেয়ে গো! পারবো কখনো অচেনা পুরুষকে এসব কথা বলতে? তুমি তো তার প্রেমে পড়বেই। কিন্তু বিলেতে মেম সাহেব দেখে নলিনীকে গেলে ভুলে কদিনের মধ্যেই, অথচ কবি কাহিনী ভগ্ন হৃদয় তাকে নিয়েই লেখা। নলিনীকে ভুললে কার প্রেমে পড়ে? লুসি স্কটের প্রেমে পড়ে। লন্ডনে যাদের বাড়িতে গিয়ে উঠলে তুমি, সেই ভদ্রলোকের 4 মেয়ে, লুসি ছোট মেয়ে। তার সঙ্গে শুরু করে দিলে গান বাজনা প্রেম। শুধু কি লুসি? তোমার মুখেই তো শুনেছি আরো অনেক নাম, মিস লং, মিস ভিভিয়ান, মিস মুল। তুমি তো নতুন বৌঠানকে জানিয়েও ছিলে বিলেতে অপরিচিত মেয়ের সঙ্গে নাচতে তোমার মন্দ লাগে না। জানিয়েছিলে যেদিকে পা বাড়াও সেদিকেই বিবিদের গাউন। জানিয়েছিলে যেদিকে চোখ ফেরাও চোখ ঝলসে যায় মেয়েদের রূপে। জানিয়েছিলে সকলের মুখে হাসি, আর হাসতে হাসতেই এইসব বিলিতি মেয়েরা পুরুষের মন অধিকার করার যত প্রকার গোলাগুলি আছে সব তারা অকাতরে নির্দয়ভাবে বর্ষণ করছে। জানিয়েছিলে বিলেতে যে ঘর যত পিছল সে ঘর তত নাচার উপযুক্ত। জানিয়েছিলে এই পিছল ঘরে পা কোনো বাধা পায় না, আপনা আপনি পিছলে আসে। আমি কি করে জানলুম তোমার নতুন বৌঠানকে তুমি লিখেছিলে এইসব কথা? এসব কথা তো ছাপার অক্ষরেই লেখা আছে, আর আমি তো বুঝতে পেরেছি এসব লেখা তোমার নতুন বৌঠানকেই লেখা চিঠি। তুমিই লিখেছো নতুন বৌঠানকে। এইসব মেয়েদের কেউ তোমাকে ডেকেছে ইশারায়, কেউ চাপল্যের মাধুর্যে, কারো কাছে পেয়েছো রোম্যান্টিক উষ্ণতা, কারো সঙ্গে একা বেড়াতে গেছো বনের পথে, কারো সঙ্গে নেচেছো, কারো সঙ্গে গেয়েছো। কেউ দিয়েছে স্পর্শ সুখ, কেউ মনের তৃপ্তি। তুমি তো নিজেই লিখেছো রবি ঠাকুর, তোমার চেহারাটা যে নেহাত মন্দ নয় এ কথা তুমি প্রথম টের পেলে বিলেতে। তুমি তো স্বীকার করেছো তোমার বয়স হয়েছিল একটু দেরিতেই। ইঙ্গিতে বলেছ বিলেতের মেয়েরাই তোমাকে প্রাপ্তবয়স্ক করলো, তাই তো? আমি তখন তোমার জীবন থেকে অনেক দূরে। আমি তখন ফুলতলি গ্রামে বছর 5 শিশু। আরও বছর 5 পরে তোমারই সঙ্গে আমার বিয়ে হবে। ভাবো একবার, কি এক অসম্ভব অবাস্তব ঘটনা ঘটল বলো তো। একদিকে তোমার জীবনে ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছেন নতুন বৌঠান কাদম্বরী দেবী, অন্যদিকে তুমি শরীরে মনে বড় হয়ে উঠছ বিলেতে, বিলিতি মেয়েদের সঙ্গ সুখ পাচ্ছ। আন্নার মতো মারাঠি মেয়েও এসেছে তোমার জীবনে। কেউ তোমাকে বলছে আমার দস্তানা চুরি করলে আমাকে চুমু খাবার অধিকার পাবে তুমি, আর কেউ তোমার উপর অকাতরে বর্ষণ করছে মন অধিকারের গোলাগুলি। সেই সব ছেড়ে কিংবা ছাড়তে বাধ্য হয়ে তুমি বিয়ে করলে আমাকে। কেন রবি ঠাকুর, কেন? সেই কেনর উত্তর আমাকে তুমি দাওনি, দিতে পারোনি, অন্য কেউ দেয়নি। তবে সেই কেনর উত্তর ছড়িয়েছিল ঠাকুরবাড়ির মেয়ে মহলের নানা টিপ্পণীতে, আর চোখের চাউনিতে, বিদ্রূপে, নানা কথাবার্তার চোরাস্রোতে। যেমন করে ডুবুরি ডুব সাঁতার দিয়ে আহরণ করে সাগরতলার মণিমুক্ত, তেমনি করে আমিও পেয়েছি আমার গভীর ব্যথার নীলকান্তমণি, আমার সেই কেনর উত্তর।